দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সহ নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে প্রতিদিন দুপুর 1টা থেকে যুক্ত হই। আজকে একটু ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক আপনারা জানেন যে 5টি মৌলিক অধিকারের কথা বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই দায়িত্ব রাষ্ট্র কতটুকু পালন করতে পারছে, বিশেষ করে নিরাপদ খাদ্য কতটুকু নিশ্চিত করতে পারছে রাষ্ট্র, সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমরা জানি দেশের জনসংখ্যার আকার বাড়ছে, সংখ্যা বাড়ছে, এবং সেই জনসংখ্যার খাদ্যের চাহিদা মিট করতে গিয়ে প্রচুর কৃষি উৎপাদন বাড়ছে, এবং সেই কৃষি উৎপাদন বাড়ছে ঠিকই, তবে নিরাপদ খাদ্যের যে বিষয়টি সেটি বারবারই উপেক্ষিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখি বিএসটিআই সহ বিভিন্ন সংস্থা বাজারে অভিযান করছে, সেখানে জেল জরিমানা করছে, বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান করছে, সেখানেও জেল জরিমানা করছে, তবে থেমে নেই এই ভেজাল বিরোধী ভেজালের যে প্রবণতা সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। নিরাপদ খাদ্য, বিশেষ করে যখন আমরা দেখি রমজান মাস আসে তখন নিরাপদ খাদ্য নিয়ে সবাই খুব সোচ্চার হয়, বিশেষ করে সরকারের এজেন্সিগুলো। তারপরে কিন্তু সেই বিষয়টি আবার ধামাচাপা পড়ে যায়। তবে নিরাপদ খাদ্য কিন্তু প্রয়োজন সারা বছর ব্যাপী। আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। দর্শক আজকে নিরাপদ খাদ্য কতদূর, আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে 3 জন অতিথি যুক্ত হওয়ার কথা। এই মুহূর্তে 2 জন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদ, তিনি সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, তিনি সাধারণ সম্পাদক কনজিউমার অ্যাসোসিয়েশন অব ক্যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ইমরান হাসান, তিনি মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা শুরুতেই জনাব হুমায়ুন কবির আপনার কাছে একটু আসতে চাই। এই যেই বিষয়গুলো বারবার বলা হচ্ছে, আমরা দেখি যে এই বছর রমজান আসার আগেও শিল্পমন্ত্রী ঘোষণা করলেন যে বিএসটিআইয়ের অভিযান চলমান থাকবে, এবং সেটি হলো। আমরা দেখলাম যে রাজধানী ঢাকার 5 তারকা হোটেলেও এই বিএসটিআই অভিযান করলো, এবং সেখানেও বিভিন্ন রকমের ভেজাল মেয়াদোত্তীর্ণ খাবার তারা সেখান থেকে পেল, এবং জেল জরিমানা করা হলো। এই যে প্রবণতা, আমরা যদি 5 তারকা হোটেলেও যদি আসলে এটি নিশ্চিত করা না যায়, তাহলে এই নিরাপদ খাদ্য আসলে কোথায় পাওয়া সম্ভব? জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির। আপনাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষটাকে করা হয়েছে, কিন্তু অনিরাপদ খাদ্যের জন্য না, নিরাপদ খাদ্যের জন্য নেই। কিন্তু এই নিরাপদ খাদ্যের যে কর্তৃপক্ষ, এটা ওনারা যে অভিযানে গেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। কেমন রেস্তোরাঁ মালিকের তারাও ওনাদের সম্পর্কে বলছে যেগুলি আর কি গত আমাদের করোনা হওয়ার আগে ওনারা কিন্তু রেড, তারপরে গ্রিন, এই ধরনের হোটেলের বিভিন্ন মান করছিলেন, কিন্তু আমরা গত 2 বছর ওনাদের কোনো অভিযান দেখতেছি না। কিন্তু অনিরাপদ খাদ্যের জন্য যে আমাদের রোগ বালাই বাড়তেছে, তারপরে মানুষের অসুস্থ হতে পড়তেছে মানুষের, এবং বিশ্বে দেখা গেছে যে অনিরাপদ খাদ্য গ্রহণ করার কারণে প্রতি বছর প্রায় 4,20,000 লোক মারা যাইতেছে। সুতরাং এই যে অনিরাপদ খাদ্য যদি আমরা নিরাপদ খাদ্য যদি আমরা 5 তারা হোটেলও না পাই, আমরা যদি মতিঝিলের হোটেলে না পাই, তাহলে আমরা পাবোটা কোথায়? অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে জনাব ইমরান হাসান যুক্ত হয়েছেন, তিনি মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জনাব ইমরান হাসান, আপনার কাছে আসব। এই যেই বিষয়টি হুমায়ুন কবির বললেন যে আসলে যদি বড় যেই হোটেলগুলো রয়েছে, এবং আমরা কদিন আগেই দেখলাম যে আপনিও নিশ্চয়ই ব্যাপারটা অবগত রয়েছেন যে 5 তারকা হোটেলেও সেখানেও আসলে নিরাপদ খাদ্য শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না, সেটি কেন? আর বিভিন্ন ছোট ছোট রেস্তোরাঁতে তো প্রতিনিয়ত অভিযান হচ্ছে, এবং অভিযান মানেই হচ্ছে সেখানে প্রচুর ভেজাল পণ্য পাওয়া যাচ্ছে, এবং খাদ্যের যেগুলো মান নিশ্চিত করা যাচ্ছে না, সেটি আসলে কেন? এবং এখানে আপনারা যারা রেস্তোরাঁ মালিক সমিতি রয়েছেন, আপনারা কি ভূমিকা রাখছেন? ধন্যবাদ আপনাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বারবার একটা জায়গায় অ্যাড্রেস করছি, সেটা হচ্ছে রেস্তোরাঁ খাতকে। জি, রেস্তোরাঁ খাতের কাজ কি? আমরা বাজার থেকে ইনগ্রেডিয়েন্টস কিনে নিয়ে আসি, সেটা প্রসেস করি, তারপর আমরা সার্ভ করি। প্রবলেমটা হচ্ছে আমাদের প্রসেসিং এ কিছু জটিলতা আছে। কারণ হচ্ছে স্বাধীনতার পরে 50 বছরে আমাদের ইনস্টিটিউট বলতে আছে পর্যটন কর্পোরেশনের একটা ইনস্টিটিউট, সেখান থেকে মাত্র এই 50 বছরে 25,000 লোক ট্রেন আপ হয়েছে। এর মধ্যে অর্ধেক ধরেন মরেই গেছে, কথায় বলতেছি, আর অর্ধেক দেশের বাইরে বিভিন্ন জায়গায় সেটেল হয়েছে। এই যে একটা এত বড় সেক্টর, এই সেক্টরে এখন যদি স্কিল লোক নাই বললেই চলে। 95% হচ্ছে আনস্কিল পিপল। তাদেরকে ট্রেনিং এর একটা ব্যবস্থা যদি না নিয়ে আসি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে, এবং লোক দেখানো যদি শুধু আমরা বলি আমাকে শেষ করতে দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র 2 মিনিট শুনে আপনি ব্যাপারটা আপনি বলুন। করতে পারবেন।
আপনি বলুন। যে আমি বলতে চাচ্ছি যে বারবার অ্যাড্রেস করছে রেস্তোরাঁ খাতকে অনিরাপদ অনিরাপদ, আমি এটার সাথে একমত না, একবারে একমত না। হ্যাঁ, আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি আছে, আমাদের ম্যান পাওয়ারের জ্ঞানের ঘাটতি আছে, আমাদের কিচেন সম্বন্ধে ধারণা নাই। আপনাদের জানেন কিচেন ইকুইপমেন্টের উপরে 200% ট্যাক্স আছে বাংলাদেশে। এখন পর্যন্ত রেস্তোরাঁগুলোতে হাইলি ইকুইপড কিচেন ইউজ করা শুরু হয় নাই। এই যে একটা ম্যাজিস্ট্রেট সাহেব গিয়েই বলছেন যে এটা অনিরাপদ অনিরাপদ, এটার মানদণ্ডটাও ঠিক হচ্ছে না। উনি চোখে দেখে অনিরাপদ বলছে। ব্যবস্থাপনায় ত্রুটি আছে, এটা আমি স্বীকার করছি বিভিন্ন জায়গায়, এটা কারণ হচ্ছে অদক্ষতা, কিন্তু ফুডে কোনো ত্রুটি নাই। আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি আইসিডিআরবির একটা গবেষণা দেখা গেছে 78% রোগ বেলায় যা হয় এটা হচ্ছে স্ট্রিট ফুড থেকে। এই স্ট্রিট ফুড থেকে 78% যত কলেরা বলেন রোগ হচ্ছে তাদের গবেষণা আসতেছে, কিন্তু স্ট্রিট ফুডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয় নাই। শুধুমাত্র কিছু গদ বাঁধা রেস্টুরেন্ট যেগুলো ভালো চলছে সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে সবাই হিরো সাজছে। আমরা এটা সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলেছি যে আপনারা এইভাবে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার নিরাপদ খাদ্য বাস্তবায়ন, সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। এটার জন্য আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা সেক্টরে ধরে 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 ট্রেনিং দিতে হবে। আমাদের 30 লক্ষ শ্রমিক, 60,000 রেস্টুরেন্ট, আপনি 8-10 জন 50 জন 500 জন ট্রেনিং দিয়ে ই ক্যানট চেঞ্জ। আমরা বলেছি বাংলাদেশে এই ট্রেনিংটা কে দেবে জনাব ইমরান হাসান? কারা নিশ্চিত করবে এই ট্রেনিং? এটা আমরা চাচ্ছি, আমরা কাজ করছি, যথেষ্ট সহযোগিতা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা 12টা কর্তৃপক্ষের সাথে কাজ করছি, অথরিটির সাথে। আমরা বলেছি একটা অথরিটির কাছে নিয়ে আসেন, সেখানে এসে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেন। আমরা বিজিএমইর আদলে, বিজিএমই যে অব্যবস্থাপনা ছিল গার্মেন্টস শিল্পে, আজকে কিন্তু একটা কমপ্লায়েন্সের রূপ নিয়েছে 30 বছরে। আমরা চেয়েছি যে বিজিএমইর আদলে আমাদের মালিক সমিতিকে আমরা স্ট্রং করি। আমরা সারা বাংলাদেশে যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমাদের এই সাবজেক্টগুলো। জি জনাব ইমরান হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদ, তিনি সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তার কাছে যেতে চাই। জনাব মঞ্জুর মোর্শেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনি শুনছিলেন এতক্ষণ ধরে ইমরান হাসান বলছিলেন, তার আগে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াও বলছিলেন যে দুজনকে মানে পাল্টাপাল্টি কথা ছিল, যে এক পক্ষ বলছে যে রেস্তোরাঁগুলোতে খাদ্যের মান কাঙ্ক্ষিত হারে ভালো হয়নি, বড় বড় রেস্তোরাঁ হয়েছে, অনেক নামকরা ব্র্যান্ড তৈরি হয়েছে, তবে এখনো পর্যন্ত আমরা সেটি নিশ্চিত করতে পারছি না। অন্যদিকে ইমরান হাসান যেমনটি বলছিলেন যে স্ট্রিট ফুডের কথা তিনি বলছিলেন 78% সেখান থেকে আসলে এই অনিরাপদ খাদ্য উৎপাদন হয়। আমরা যেমনটি দেখি রমজান আসলেই এই চকবাজার বলি বা বিভিন্ন জায়গায় বলি প্রচুর স্ট্রিট ফুড কিনতে হয় সাধারণ গ্রাহকদের, কিন্তু মান নিয়ন্ত্রণের জন্য এখানে আসলে কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, আপনি যদি একটু বলেন। রমজান দিয়ে আমরা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার কথা শোনা যায় মনে হয়? জি, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আমি যেটা প্রথমেই বলতে চাচ্ছি যে আসলে অনিরাপদ খাবার তো অনিরাপদই, আর পুষ্টিসম্মত খাবার, স্বাস্থ্যকর খাবার, নিরাপদ খাবার এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো যে খাবার অনিরাপদটা কোথায় হচ্ছে? রেস্টুরেন্ট আর যদি স্ট্রিট ফুড এগুলির ব্যাপারটা আমরা চিন্তা করি, দেখেন রেস্টুরেন্টে খাবার কিন্তু ওনারা সাধারণত কাঁচামাল কিনে নিয়ে আসে। কাঁচামালটা যদি নিরাপদ হয় তাহলে তারপরে যে প্রক্রিয়াকরণের বিষয়টা আছে, এই প্রক্রিয়াকরণটা স্বাস্থ্যসম্মত ভাবে করলে, পরিবেশনটা স্বাস্থ্যসম্মত ভাবে করলে এখানে অনিরাপদ হওয়ার কোনো বিষয় নেই। অনিরাপদটা কখন হয়? যখন আমরা দেখি যে প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে না, পরিবেশনটা সঠিকভাবে হচ্ছে না, যেই তাপমাত্রায় সংরক্ষণ করার কথা সেটা সংরক্ষিত হচ্ছে না, যারা ব্যবহার কাজ করছেন হাইজিনের ব্যাপার, তাদের হাইজিনটা সঠিক নাই, এই ধরনের ক্ষেত্রেই অনিরাপদ হয়। এবং এটা রেস্টুরেন্টেও হতে পারে, এটা স্ট্রিট ফুডেও হতে পারে। তা আমাদের দেশের স্ট্রিট ফুড যদি আমি কম্পেয়ার করি অন্য আর দুই একটা দেশের স্ট্রিট ফুডের তুলনায়, আমরা খুবই নাজুক অবস্থায় আছি স্ট্রিট ফুড গুলি। ইভেন আমাদের রেস্টুরেন্ট গুলিও, ভালো কিছু রেস্টুরেন্টের কথা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ছোট ছোট রেস্টুরেন্ট এবং ঢাকা শহরের বিভিন্ন গলিতে যে রেস্টুরেন্ট গুলি আছে, আপনি এগুলির পিকচার যদি ছবিতে তুলে নিয়ে আসেন, আপনি নিজেই দেখবেন যে এগুলি আসল পরিবেশনায় সেখানে কোনোভাবে সঠিকভাবে খাদ্য সংরক্ষণেরও ব্যবস্থা নেই। তো অনিরাপদ হওয়ার স্কোপটা থেকেই যাচ্ছে। এখন আমাদের ইমরান সাহেব যেটা বলছেন, আমি তার সাথে পুরোপুরি একমত। আসলে কাউকে দোষারোপ করে তো আসলে এটা কোনো হবে না। আমাদের এই সেক্টরটা একটা বিরাট সেক্টর।
তো আমাদের আর্থসামাজিক কন্ডিশন, আমাদের ক্রয় ক্ষমতা, আমাদের জনগণের ভোক্তাদের বিভিন্ন লেভেল, যারা খাদ্যকর্মী তাদের জ্ঞানের সীমাবদ্ধতা, তাদের প্রশিক্ষণের অভাব, এইগুলি বিবেচনায় আনতে হবে। এসব কিছু বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমাদের এই সেক্টরের ডেভেলপমেন্ট লাগবে। আমি যদি শুধু মোবাইল কোর্ট অপারেশন করি, আমি যদি প্রিভেন্টিভ অ্যাপ্রোচে না যাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্যার সমাধান হবে না। কারণ আপনাকে প্রিভেন্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে, আপনাকে যাতে খাবারটা অনিরাপদ না হয়, প্রস্তুতটাই ভালো হয়, আপনাকে সেইটা করার জন্য আপনারা রয়েছেন, সেটা করার জন্য আপনারা রয়েছেন। জনাব মঞ্জুর হোসেন, আপনি কি মনে করেন যে আপনারা সেই ভূমিকা পালন করতে পারছেন? যতটুকু মানুষের চাহিদা, যেই পরিমাণে রেস্তোরাঁ বেড়েছে, সেই পরিমাণে কি এই মনিটরিংটি বেড়েছে মাঠ পর্যায়ে? মনিটরিং এর বিষয়টা আমি তো আগেই বললাম যে মনিটরিংটা হলো এমন একটা বিষয়, আপনি পৃথিবীর কোনো দেশ পাবেন না। এখানে আমি যদি বলি, একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে যে আমাদের দোকানের সংখ্যা কত, প্রায় 2.4 থেকে 5 মিলিয়ন খাদ্য ব্যবসায়ের, বিভিন্ন খাদ্য ব্যবসায়। রেস্টুরেন্ট আছে উনি বলছে 60,000, হয়তো আরো বেশি হবে। এই যে সংখ্যাগুলি আপনি দেখেন, এই যে হিউজ সংখ্যা, এই সংখ্যা মনিটরিং করা কোনো সরকারের পক্ষে একেবারে ডোর টু ডোর মনিটরিং করা ইম্পসিবল। তো এই বিষয়টা শুধু মনিটরিং দিয়ে কিন্তু আপনি কখনোই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবেন না। মনিটরিং অবশ্যই থাকবে, এখানে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ লাগবে, সেলফ কমপ্লায়েন্স লাগবে, যেগুলি উন্নত বিশ্বে বিভিন্ন কনসেপ্ট আসতেছে। আমরা নিজে থেকেই নিরাপদ খাদ্য উৎপাদন করব, আমরা নিজেকে নিরাপদ ডিক্লেয়ার করব। জি জনাব মনির থাকুন আমাদের সঙ্গে। আমরা জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ছোট করে আপনার কাছে একটু আসতে চাই, আমরা বিরতিতে যাব একটি, তার আগে একটু যদি বলি যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। জনাব হুমায়ুন কবির, তারা কি পারছে যথাযথ রোলটি প্লে করতে? না, ওনারা শুধু নিরাপদ খাদ্যের ব্যাপারটা শুধু বলে সরকারের উপর যদি আমরা চাপাই দিই তাহলে কিন্তু হবে না। তাদের লোকবলের অভাব আছে, তারপর একটা নতুন প্রতিষ্ঠান যদিও হয়েছে, সেখানে ওনারা যেটা করতেছে সেটা আমাদের যেটা হইলো যে শুধু খালি মানে হোটেল রেস্টুরেন্টে যে অনিরাপদ খাদ্য তা না। যেমন আমরা গত কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখলাম দেশ টিভিতে, যদিও আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা দেখে থাকেন, তাহলে ওনাদের ওখানে যাওয়া উচিত ছিল বা যাওয়া উচিত। সেমাই কিভাবে তৈরি করতেছে এটা কিন্তু ওনারা একজন সাংবাদিক সেই জিনিসটা তুলে আনছে। তারপরে যদি আমাদের মঞ্জুর ভাই যেটা বলে ওনার সাথে আমি একমত, কিন্তু ওইখানে তো আমাদের উপস্থিতি থাকার দরকার আছে। কারণ সাংবাদিক বা আমরা তো ক্যাব তো আর এটার কোনো ব্যবস্থা নিতে পারে না, ব্যবস্থা নেওয়ার ক্ষমতাটা আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। কিন্তু এই যে পচা সেমাই, এই যে অন্যের নামে নকল ভেজাল সেমাই যে এই মানুষের বাজারে দিচ্ছে, গ্রামের বাজারে হচ্ছে, এতে কিন্তু মানুষের রোগ বালাইও বাড়তেছে। এই জায়গাটা তো আপনাদের দর্শনীয় মানে দৃশ্যমান কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। শুধু হোটেল রেস্টুরেন্টে গেলেন আমরা, এটা তো হবে না। জি জনাব হুমায়ুন কবির ভূঁইয়া থাকুন আমাদের সঙ্গে, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আসলে নিরাপদ খাদ্য নিয়ে আমি মনে করি মঞ্জুর সাহেবদের জি জনাব হুমায়ুন কবির থাকুন আমাদের সঙ্গে। নিরাপদ খাদ্য নিয়ে আসলে অনেক কথাই বলতে হয়, তবে ছোট্ট একটি সময় হয়েছে আমাদের, সময় বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়ে আরো কথা বলতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত একজন সংলাপ অনুষ্ঠানে, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি নিরাপদ খাদ্য কতদূর। বিরতিতে যাবার আগে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া খুব সুন্দর করে বলছিলেন যে শুধুমাত্র রেস্তোরাঁগুলো চোখের সামনে, সেখানে অভিযান করা, সেখানে জেল জরিমানা করা এটি সমাধান নয়। এখানে প্রচুর বাজারে প্রচুর ব্র্যান্ড রয়েছে, তারা বিভিন্ন খাদ্যপণ্য বিভিন্ন দিক থেকে দিচ্ছে এবং এর বাইরে নামে বেনামে বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য আমরা কিনে খাচ্ছি ক্রেতারা। সেইগুলো আসলে মান নিয়ন্ত্রণের কে বা কারা? বিএসটিআই রয়েছে, তবে বিএসটিআই মধ্যেও কি এত প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কিনা? জনাব মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে একটু আসবো। প্রশ্ন উঠেছে আপনাদেরকে নিয়েও যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার অবস্থান। আসলে যে যার অবস্থান থেকে বিষয়টা দেখছে, নিরাপদ খাদ্য ভূমিকা পালন করতে পারছে না এটা যারা বলছেন তারা আসলে জিনিসটা কতটুকু রিয়ালাইজ করেন, ম্যাগনিটিউডটা কি, ভূমিকাটা কি, ভূমিকা চাই আমরা। আপনি হঠাৎ করে বললেই তো হবে না আজকে সমস্ত স্ট্রিট ফুড তুলে দেন, হঠাৎ করে বললেই হবে না যে আজকে সমস্ত স্ট্রিট ফুড ভূমিকা রেখেছেন সেটা বলুন। আমরা যথেষ্ট ভূমিকা রেখেছি। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হওয়ার প্রথম কাজ কি ছিল? আগে কোনো আইন ছিল না। নিরাপদ খাদ্য আইন 2013 হওয়ার পরে এটার আদলে এখন পর্যন্ত 13টা বিধিমালা তৈরি করা হয়েছে। আপনার যদি বিধিমালা প্রবিধানমালা না থাকে, আপনি আইনটার প্রয়োগ করবেন কেমনে? আগে তো আইন প্রয়োগেরই ব্যবস্থা ছিল না। 13টা প্রবিধানমালা তৈরি করাও কিন্তু যথেষ্ট কাজ, এটার যথেষ্ট ভূমিকা তৈরি হচ্ছে। আমাদের জনবল আমরা জেলা পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছি
অফিসগুলি। এখন জেলা পর্যায়ে আস্তে 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 আমরা আমাদের কার্যক্রমগুলি শুরু করছি। এই যে আপনারা যেটাকে আমরা মনিটরিং বুঝি, যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা, সব সময় গিয়ে সেটাকে মনিটরিং করা, এই কনসেপ্টটা কিন্তু উন্নত বিশ্বে নাই ভাই। জি, কনসেপ্টটা বদলাইতে হবে। এইটা কিন্তু সঠিক মনিটরিং না। আরেকটা বিষয় যদি বলি, যেমন ফলমূল বলি, মাছ বলি, মাংস বলি, ফলমূল বলি, মাছ বলি, মাংস বলি, এগুলোতে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেগুলো আপনারাই বলছেন যে এগুলো আসলে ক্ষতিকর কেমিক্যাল। এইগুলো নিয়ন্ত্রণে আমরা আগেও তাও যেভাবে রিপোর্ট দেখতাম। কেমিক্যাল ব্যবহার করতে হবে ফল মানে এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে। জি, কিন্তু প্রশ্ন হলো যে কেমিক্যালের সঠিক মাত্রাটা ব্যবহার করা হচ্ছে না, ক্ষেত্র বিশেষ অননুমোদিত মাত্রা ব্যবহার করা হচ্ছে। তো এখন কেমিক্যালের মাত্রা কত সেটা জানাইতে হবে, কৃষকদেরকে ট্রেনিং দিতে হবে, কৃষক পর্যায়ে সম্প্রসারণ, কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে বিষয়টাকে সঠিক বৈজ্ঞানিক ভাবে প্রয়োগ কিভাবে হবে সেটা করতে হবে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে হবে। এটা করবে কে? এবং সেই কাজগুলি সমন্বিতভাবে সবাই করবে। এটা নিরাপদ খাদ্যর একার কাজ না। তো আপনার নিরাপদ খাদ্যটা কি? এগ্রিকালচারে যখন খাদ্যটা মাঠে তৈরি হয়, সেই মাঠে তৈরি হওয়ার পরে এটা বহু সাপ্লাই চেইন ঘুরে 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 টেবিলে আসে। প্রথমে তো কৃষক পর্যায়ে যে খাবারটা তৈরি হবে সেটা নিরাপদ করার জন্য যে কাজটা, সেটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, তারপরে নিরাপদ খাদ্যের মাধ্যমে, তারপরে যারা আছে মাঠ প্রশাসন তাদের মাধ্যমে, সবাই সমন্বিত চেষ্টার মাধ্যমে আগে খাবারটা নিরাপদভাবে উৎপাদন করতে হবে। জি, তারপরে সাপ্লাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আইনের কথা বলেন 2013 সালে, সেখানে আমরা যতটুকু জানি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাই, যে আইন রয়েছে কিন্তু সেই আইনের প্রয়োগটি কি আমরা দেখি মাঠ পর্যায়ে? না, আইন তো আছে। আইন 2013 সালে আইন হয়েছে, 2015 সালের 1 ফেব্রুয়ারিতে সেটা 2 ফেব্রুয়ারিতে এটা 2 ফেব্রুয়ারিতে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। কিন্তু 13 থেকে 15 পর্যন্ত ওনারা ইয়েগুলি প্রবিধানগুলি ওনারা তৈরি করছে। কিন্তু আইনের যে প্রয়োগ, আইন আমি আবারও বলি, শুধু রেস্টুরেন্টগুলিকে গিয়ে আমরা টেবিলে যখন খাবার পাই, কিংবা তাদের কিছু ত্রুটিও আছে, এটা স্বীকার করতে হবে। তাদের দেখা গেছে কোনো রেস্টুরেন্টে দেখা গেছে যে আমাদের যেখানে কিচেন সেখানে দেখা গেছে আমরা টয়লেটও রয়ে গেছে। তাদের যে লোকজন যারা আছে তাদের নখ কাটা হয় না, চুল কাটা হয় না, এগুলি অনেক কিছু আছে। এবং অসুস্থ স্কিন ডিজিজের রোগী, সেও দেখা গেছে আমাকে পানি এনে দিচ্ছে, তার হাতের মধ্যে। রেস্তোরাঁ প্রসঙ্গে আমরা আসছি জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, তবে একদম কৃষকের মাঠ পর্যায় থেকে একেবারে বাজার পর্যন্ত আসা, এই যে প্রক্রিয়াটি পুরো, আপনি সেমাইয়ের কথা কিছুক্ষণ আগে বললেন, কিছুক্ষণ আগে তালমিস্ত্রির কথা আপনি বললেন, এমন নানাবিধ পণ্য যেগুলো আমরা খাচ্ছি, সেখানে আইনের আমরা এমন কি কোনো প্রয়োগ আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড কাউকে দেওয়া হয়েছে বা সর্বোচ্চ শাস্তি তাকে প্রয়োগ করা হয়েছে, অপরাধ প্রমাণিত হয়েছে? না না না, এখন পর্যন্ত আমার জানা মতে নাই। আমার জানা মতে নেই। কিছু জরিমানা করা হয়েছে, এবং ওই যে 3 বছরের যে সাজা আছে সেই সাজাও কারো বেলায় প্রযোজ্য হয় না এখন পর্যন্ত। কারণ এই মামলাগুলি দেওয়া, যদি আমরা প্যানেল কোর্টে এইসব মামলা দেয়, আমরা বলছি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কনজিউমার কর্তৃপক্ষ, এই জন্য আলাদা একটা কোর্ট করে, যেমন পরিবেশের জন্য আদালত করা হয়েছে। কিন্তু আমাদের এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো আলাদা কোর্ট নাই। তারা মামলা করলে পরে মামলা দেবে বছর পর বছর। বুঝে রেস্তোরাঁ ভাই বলেন যে আমি 3 বছর ধরে হাজিরা দিচ্ছি, এটা তো বাংলাদেশের প্র্যাকটিস একটা আর কি। 3 বছর কেন, 10 বছর আমরা এটা সমাধান হবে না। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু কাজ আমরা সব কাজ একবারে করতে পারি। স্ট্রিট ফুডে উঠে দেওয়া যাবে না, কারণ স্ট্রিট ফুড এখনো 25 টাকা হলে একটা লোক খাইতে পারে। তার কথা চিন্তা করতেছে, রেস্টুরেন্টে উনি তারা যেতে, তারা করতে সম্ভব, এটাকে যতটা নিয়ন্ত্রণে আনা যায়। আর যেটা বলছে ট্রেনিং এর ব্যাপার, ব্যবসা করবেন যদি রেস্টুরেন্ট মালিক, ট্রেনিং কি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেওয়ার ব্যবস্থা করবে। নিরাপদ খাদ্য ট্রেনিং এর জন্য তাদেরকে নেওয়া যেতে পারে এখানে, কিন্তু তার কর্মচারীকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা তাকেই করতে হবে। জি জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু রেস্তোরাঁ সম্পর্কে, আমরা ইমরান হাসান আপনার কাছে একটু আসতে চাই। আবার আপনি যেমন ঠিক কিছুক্ষণ আগে বলছিলেন যে সব দোষ দিন শেষে রেস্তোরাঁ মালিকদেরকে বলা হয়, ধরা হয় তাদেরকে জেল জরিমানা করা হয়। তাহলে আপনি কি বলছেন যে রেস্তোরাঁ মালিকদের বা রেস্তোরাঁর কোনো দোষ নেই? এই বিষয়টা আপনাকে আমি বলি, শুনতে একটু খারাপ লাগবে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যেই বলি, আমরা কিন্তু একটা গ্রোয়িং আপ কান্ট্রি। আমরা অতি দ্রুত কিন্তু আমরা উন্নত বিশ্বের কাতারে চলে যাচ্ছি। আমাদের 18 কোটি দেশের একটা বিশাল মার্কেট আছে। এই মার্কেটটা পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার জন্য বিদেশি শক্তিগুলো কাজ করছে। আমাদের এই মাঠ পর্যায়ে রেস্তোরাঁ গুলা বা মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য
পরিকল্পিতভাবে মানুষের মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে ভেজাল ভেজাল ভেজাল। তাহলে কি ভেজাল নেই আপনি বলছেন? শুনেন আমি শেষ করি। ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করছে আমাদের দেশকে যে আমরা নিরাপদ খাদ্য দিচ্ছি না, ভেজাল খাওয়াচ্ছি পুরো ইন্টারন্যাশনালি, এবং বাংলাদেশের মানুষের মাথায়ও ঢুকায় দেওয়া হচ্ছে। কেন জানেন? কেন আগামী কয়েক বছরের মধ্যে যাতে মানুষ বিমুখ হয় রেস্তোরাঁ খাত থেকে, এবং বিদেশি ব্যবসায়ীগুলো এসে এই তৈরি মার্কেটটা। আপনারা সবকিছুতেই ষড়যন্ত্র খুঁজে বেড়ান, আপনারা সবকিছুতেই ষড়যন্ত্র দেখছেন, কিন্তু মান কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন? আমি শোনেন, ষড়যন্ত্র বলছি না, এই প্র্যাকটিসই হয়ে যাচ্ছে এই দেশের তৈরি মার্কেট নিয়ে যাওয়ার জন্য কিছু গোষ্ঠী কাজ করে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা বলেছি ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিভাবে সমাধান করবেন প্ল্যান করেন। আপনি 5টা রেস্তোরাঁ গিয়ে জরিমানা করে জেল দিলেন, ইয়ে করলেন, এভাবে কোনোদিনই হবে না। আমি বলেছি জি জি জনাব ইমরান হাসান, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের সময় হয়েছে আরো একটি ছোট্ট বিরতি নিয়ে, আবার আমরা বিরতি থেকে এসে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আজ বিষয় অনুষ্ঠানে, আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, নিরাপদ খাদ্য কতদূর। আমরা অনেক অভিযোগ পাল্টা অভিযোগ শুনছিলাম, তবে আমরা এবার সমাধানে যেতে চাই। জনাব ইমরান হাসান, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি রেস্তোরাঁ মালিক হিসেবে রয়েছেন, নতুন কোনো রেস্তোরাঁ চালু করলে নিশ্চয়ই আপনাদের মেম্বারশিপ নিতে হয় না। তার মানে এই রেস্তোরাঁগুলোকে আসলে কিভাবে আপনারা মনিটরিং করার চিন্তা করছেন, এখানে সমাধানটা কি আপনার হিসেবে, আপনি যদি অল্প করে বলেন। আমরা অভিযোগ পাল্টা অভিযোগ না, এই দেশটা আমাদের। আমরা চাচ্ছি সমন্বিতভাবে একসাথে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা হচ্ছে স্টেক হোল্ডার, ট্যাক্স পেয়ার। আমাদের সাথে বসে আলাপ আলোচনা করে সুদূর প্রসারী পরিকল্পনা করে একসাথে বাস্তবায়ন করতে হবে। খবরদারি করে বাস্তবায়ন করে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবেন। মানুষের মন চেঞ্জ করতে হবে, মানুষকে মনিটরিং করতে হবে, মানুষকে মোটিভেশন দিতে হবে, এবং তৃণমূল থেকে প্রাইমারি থেকে এডুকেশনে ঢুকাইতে হবে নিরাপদ খাদ্য কিভাবে বাস্তবায়ন করতে হবে। সেই ফল আপনারা 20 বছর পরে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে রেস্তোরাঁ খাতকে, যে কোনো সেক্টরকে শক্তিশালী করতে হলে সেই সেক্টরে অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করতে হবে। সরকারের একটা আইন আছে 1996 হয়েছে, অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স দিবে না। এখন আমাদের দেশের একটা প্রবণতা আছে, যদি আমরা সুযোগ থাকে আমরা বাইপাস করে যে কোনো কাজ করি। যদি অথরিটি, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় রেস্তোরাঁ খাতকে, যে আমরা একসাথে এটাকে সমন্বিতভাবে পুরা যে কোনো রেস্তোরাঁ চালু হওয়ার আগে আমাদের ছাড়পত্র নিতে হবে, তাহলে আমরা গাইডলাইন দিতে পারি। কিচেনটা এমন হবে, কিচেনের টেম্পারেচারটা এমন হওয়া উচিত, আমাদের ওয়ার্কারদের এইভাবে ট্রেনিং দিতে হবে, ম্যানেজমেন্টকে এইভাবে ট্রেনিং দিতে হবে, আমরা একটা গাইডলাইন দিতে পারি। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের কাছে যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে আসে। বাধ্যবাধকতা থাকতে হবে, চেক এন্ড ব্যালেন্স। বিজিএমই ছাড়পত্র ছাড়া কিন্তু ইম্পোর্টও করতে পারে না। সেরকম আমাদেরকে যদি সরকার, আরেকটা বিষয়, এই 12টা অথরিটি একটা অথরিটির আন্ডারে আসতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি নিরাপদ খাদ্যের আন্ডারে আমাদেরকে নিয়ে আসেন। বিএসটিআই, ভোক্তা অধিকারীরা কেউ আমাদেরকে মনিটরিং করতে পারবে না, হেলথ, সিভিল সার্জন, পরিবেশ, ফায়ার। তো আমরা এটার কি উদ্যোগ কেউ কেনে নিতে হবে, কেউ উদ্যোগ নিচ্ছে না। সমস্যা হচ্ছে যে যার মন্ত্রণালয়ে বিজি, যে যার মন্ত্রণালয়ে তার গতানুগতিক দায়িত্ব পালন করতে পারলেই সে মনে করে তার ডিউটিটা শেষ। জি, তার মানে ইমরান, আপনি বলছেন যে খবরদারি করে হবে না, এটি আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, এবং তার পরবর্তীতে মানে দীর্ঘমেয়াদী এই সমাধান করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ইমরান হাসান আপনাকে। আমরা জনাব হুমায়ুন কবির আপনার কাছে একটু আসতে চাই শেষবারের মতো। হুমায়ুন জনাব, আপনি যদি একটু বলেন যে দিন শেষে আসলে ভোক্তাদেরই সাফার করতে হয়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, যে কি কি করলে আসলে এই বাজারে আমরা নিরাপদ খাদ্য পাওয়া সম্ভব? এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাও রয়েছেন, যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের রেস্তোরাঁ মালিকের ভাই যে কথা বলেন আর কি, একটা কথা উনি খুব ভালো একটা কথা বলছেন, যে আমাদের শিক্ষা, যে আমাদের যে কোর্স, আমাদের যে আছে, এই আমাদের প্রাইমারি স্কুল থেকে আমি বুঝাইতে যে নিরাপদ খাদ্যটা কি এবং নিরাপদ খাদ্যটা কিভাবে আসবে। সবাই তো আর ডিগ্রি পাস করে না, অনেকে দেখা যাচ্ছে মেট্রিক পাস পর্যন্ত পড়তে গেলে পড়ে। এই লোককে দেখা যাচ্ছে একসময় গিয়া ব্যবসা করতেছে, না হচ্ছে কৃষিকাজে নিয়োগ হচ্ছে। সুতরাং তাকে ওইখান থেকে যদি আমরা গড়িয়ে নিয়ে আসি, তাহলে এটা 20 বছর কেন 25 বছর পরে যদি আমরা একটা ভালো ফল পাই, তাইলেও মনে করি যে আমাদের জন্য একটা প্রাপ্তি আছে। আমরা দেশে স্বাধীন করছি শুধুমাত্র খালি আমাদের কিছু লোকজনদের ক্যাসিনো খেলার জন্য, কিছু লোকজনের বিদেশে বেগমবাড়ি করার জন্য, কিংবা ইংল্যান্ড থেকে গোল্ডেন ভিসা নেওয়ার জন্য করা হয়েছে না। আজকাল কিন্তু এটাই হচ্ছে, যারা পয়সা লুটপাট করতেছে ব্যাংক থেকে শুরু করে সব জায়গাতে, তারা কিন্তু দেশের মধ্যে তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। তারা ইনভেস্টমেন্ট করতেছে মালয়েশিয়াতে, তারা করতেছে ইংল্যান্ডে, তারা করতেছে অস্ট্রেলিয়াতে, তারা করতেছে কানাডাতে। আমাদের দেশে এটা যদি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু একটা মহান উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, এবং আমরা নিরাপদ খাদ্য চাই। আমরা যেভাবে হোক আমাদেরকে নিরাপদ খাদ্য খেতে হবে, না হলে আমরা রোগে আক্রান্ত হই। আমরা দেখা যাচ্ছে আমরা একটা আপনি যেমন শুরুতেই বললেন 4,20,000 মানুষ প্রতি বছর মারা যাচ্ছে নিরাপদ খাদ্যের
না পেয়ে আর কি মারা যাচ্ছে। ভেজাল এই যে খাদ্য খেয়ে। অনিরাপদ খাদ্য খেয়ে, অনিরাপদ জি, জি। খাদ্য জনাব খেয়ে। হুমায়ুন কবির ভূঁইয়া, অসংখ্য অনিরাপদ ধন্যবাদ খাদ্য আপনাকে খেয়ে। আমাদের সঙ্গে এবং যুক্ত এই হওয়ার জন্য। সময়- আমরা শেষবারের মতো জনাব মঞ্জুর মোর্শেদ আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনছিলেন দুপক্ষের কথাই, ক্রেতাদের একটি চাহিদা যে তারা নিরাপদ খাদ্য চায়। এই ক্ষেত্রে আগামী কয়েক বছর ঘিরে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে, কি কি বাস্তবায়ন অপেক্ষায় রয়েছে, যদি আমাদের বলেন দর্শকদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমি দুইজনের কথার সূত্র ধরেই বলছি। দেখেন, আমরা প্রায়শই বলি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখি না, তাই না? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দৃশ্যমান অগ্রগতি নেই। এখন যেই প্রশ্নটা আসলো, দেখেন এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদের কারিকুলামের ভিতরে নিরাপদ খাদ্যটা নিয়ে যাওয়া, বাচ্চাদেরকে নিরাপদ খাদ্য শেখানো, এইগুলির ফলাফল আমরা অনেক দিন পরে এই কাজগুলি কিন্তু আমরা অলরেডি করতেছি, কিন্তু এইটা কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি আমার মধ্যে পড়বে না। দৃশ্যমান অগ্রগতি কি? দৃশ্যমান অগ্রগতি হলো আপনি মোবাইল কোড নিবেন, আপনি ধরবেন, এটাই মানুষ, এই মাইন্ডসেটটা বদলাইতে হবে। আসলে নিরাপদ খাদ্য যদি আমাদের পাইতে চাই, আমাকে গোড়ায় যাইতে হবে, গোড়া থেকে নিরাপদ খাদ্য ঠিক করে আসতে হবে। এই কাজগুলি আমরা করছি। আমরা অনেকগুলি পরিকল্পনার মধ্যে একটা হলো আমরা এই যে বাচ্চাদের কারিকুলাম স্কুল লেভেলে শিখানো, তারপরে বিভিন্ন পর্যায়ে যারা হোটেল নেতৃবৃন্দ আছেন, রেস্টুরেন্ট মালিক সমিতি আছেন, তাদের তার মানে সাথে আমরা এই চিন্তাগুলো আপনাদের অলরেডি রয়েছে, যেগুলো তারা বলছেন। জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এক দর্শক হিসেবে আমাদের সবারই প্রত্যাশা থাকবে দেশের খাদ্য নিরাপদ হোক, একেবারে কৃষি উৎপাদন থেকে শুরু করে একেবারে বাজার পর্যন্ত সব পর্যায়ে মানটি ঠিক থাক এবং নিরাপদ খাদ্য খেয়ে সবাই ভালো থাকুক। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।